নমস্কার। এখন ঠিক সন্ধ্যে ৬টা, আর ৬টা মানেই জেলার খবর। আর জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি সুপর্ণা, আর আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। আজ আমাদের আলোচনার বিষয় শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। পশ্চিমবঙ্গের শ্রীরামপুর লোকসভা কেন্দ্র হলো একটি রাজনৈতিক শক্তিঘর, যা ভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাবের জন্য বিখ্যাত। শ্রীরামপুর একটি বৈচিত্র্যময় জনসংখ্যার প্রতিফলন এবং পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। আর আজ আমরা আলোচনা করব এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র নিয়ে। আমার প্রথম প্রশ্ন যেটা সত্যজিৎ দা তোমার কাছে থাকবে, যে প্রতিবারের মতো আমি করেই থাকি এই প্রশ্নটা, যে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে কোনো কিছুর ওপর ভিত্তি করেই ভোটটা হয় এবং সাধারণ মানুষ ভোট দেয়। সেক্ষেত্রে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ কিসের ভিত্তি করে ভোট দেবে? এখানে একটা কথা বলি, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে উত্তরপাড়া। এই উত্তরপাড়াতে রয়েছিল কিন্তু হিন্দু মোটরসের ফ্যাক্টরি, যেটা কিন্তু শুধু বাংলা নয়, ভারত বিখ্যাত। এই হিন্দু মোটরস থেকে কিন্তু অ্যাম্বাসেডার গাড়ি, যেটা কিন্তু এখন বর্তমানে বিলুপ্ত, সেই গাড়ি কিন্তু উত্তরপাড়ার ফ্যাক্টরি থেকে কিন্তু তৈরি হয়ে আসতো। সেই ফ্যাক্টরি গত কয়েক বছর আগে বন্ধ হয়ে গেছে। এই বন্ধের ফলে কিন্তু একদিকে যেমন কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমনভাবেই এই শ্রীরামপুর অঞ্চলের অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেকটা ভেঙে পড়েছে। কারণ এই হিন্দু মোটরসকে কেন্দ্র করে কিন্তু একটা বিপুল ব্যস্ততম জায়গা হয়ে উঠেছিল এই উত্তরপাড়া। তো সেটাই কিন্তু তোমার প্রধান ইস্যু আমার মনে হয় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। বাদবাকি যেটা বেকার সমস্যা, কৃষি বলস, এগুলো তো রয়েছেই, কিন্তু হিন্দু মোটরসটা অন্যতম গুরুত্বপূর্ণ এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। একেবারে। দেখো, আমি তোমার কাছে যে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আসবো, প্রথমেই বলে রাখি, এই লোকসভা কেন্দ্রের যে প্রার্থী, তৃণমূল প্রার্থী, 3 বারের সাংসদ, বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির থেকে দেওয়া হয়েছে কবির শঙ্কর বোস, আর অন্যদিকে সিপিআইএমের থেকে নবীন একজন মুখ, সেটা হচ্ছে দীপশিতা ধর। আমার তোমার কাছে প্রশ্ন এটাই, যে এই যে কবির শঙ্কর বোস এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরা দুজনে কিন্তু সম্পর্কে প্রাক্তন জামাই এবং শ্বশুর। সেক্ষেত্রে এই দুজনের মধ্যে লড়াইটা কতটা নজর কাড়া হবে? দেখো, রাজনৈতিক ময়দানে লড়াই হওয়া উচিত আদর্শের লড়াই, দলগত লড়াই। এখানে ব্যক্তিগত সম্পর্ক জিনিসটা না আসলেই ভালো হয়। আমার মনে হয় বিজেপি এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কবির শঙ্কর বোসকে প্রার্থী করাতে কিছুটা এই ব্যক্তিগত ব্যাপারগুলোও দেখার চেষ্টা করেছে। তার কারণ আমরা দেখেছি এই কল্যাণ ব্যানার্জি কিন্তু বেশ কয়েকবার, কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, যেটা কিন্তু বাংলার মানুষ কিন্তু এটা ভালোভাবে নেয়নি, সমালোচনা হয়েছিল প্রচণ্ড। শুধু তাই নয়, তাছাড়া নির্বাচনী প্রচারেও তিনি অনেক সময় অনেক কুরুচিকর মন্তব্য অনেকবার করেছেন। তো তারই পাল্টা কাউন্টার করার জন্যই বোধহয় বিজেপি কবির শঙ্কর বোসকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করেছে। কারণ দেখো, কবির শঙ্কর বোসকে প্রার্থী করার পর কল্যাণবাবু কিন্তু ব্যক্তিগত আক্রমণের দিকে যাননি। তিনি কিন্তু অনেকটা কি বলবো, সংবেদনশীল কথা বলার ক্ষেত্রে ভাষা মার্জিত অনেকটা এসছে তার মধ্যে। এটাই দরকার রাজনীতিতে, ব্যক্তিগত আক্রমণ, কুরুচিকর আক্রমণ এগুলো না হলেই ভালো হয়। কারণ আমরা দেখেছি যিনি বর্ধমান দুর্গাপুরের প্রার্থী বিজেপির দিলীপ ঘোষ কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা কুরুচিকর মন্তব্য করেন, যার সমালোচনা হচ্ছে। এমনকি নির্বাচন কমিশন থেকে দিলীপ ঘোষকে সতর্ক করেছে, জবাব দিয়েছে। যে সুতরাং এই ধরনের কুরুচিকর মন্তব্য রাজনীতিতে না আসাই উচিত। বিশেষ করে ব্যক্তিগত স্তরে ব্যক্তিগত থাকা উচিত, এবং রাজনীতি হোক, আদর্শের লড়াই হোক, উন্নয়নের লড়াই হোক, তার ভিত্তিতেই হওয়া উচিত। আমার মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ব্যক্তিগত আক্রমণগুলো করতেন, সেগুলোকে কাউন্টার করার জন্যই বিজেপি কবির শঙ্কর বোসকে প্রার্থী করেছে। একেবারে। দেখো, আমার আরও একটা প্রশ্ন, যে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি যে শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা শক্ত ঘাঁটি, তৃণমূলেরও শক্ত ঘাঁটি। সেক্ষেত্রে এই তরুণ তুর্কি কবির শঙ্কর কি ম্যাজিক দেখাতে পারবে?
দেখো, এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে হুগলি জেলাতে যেমন বেশ কয়েকটি রয়েছে, তেমনই হাওড়ার সঙ্গেও কিন্তু জড়িত। আমরা যে ডোমজুর বিধানসভা কেন্দ্র, এটা কিন্তু হাওড়া জেলার মধ্যে পড়ে। আর ডোমজুর বিধানসভা কেন্দ্রের একসময় বিধায়ক ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি কিন্তু গত 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং বিজেপির টিকিটে দাঁড়িয়ে কিন্তু হেরে গেছিলেন। ডোমজুর থেকে নিজের গড়েই হেরে গেছিলেন। এই ডোমজুর গড়ের আরেকটা কথা বলবো, 2016 সালে এই ডোমজুর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় বাংলার মধ্যে সবথেকে বেশি মার্জিনে জয় পেয়েছিলেন। তুমি যদি দেখো, রাজীব বন্দ্যোপাধ্যায় 2016-তে ডোমজুর থেকে পেয়েছিলেন প্রায় 1,48,000 ভোট। সেখানে উল্টো দিকে তোমার সিপিএমের পেয়েছিলেন মাত্র 41,000 ভোট। সুতরাং 1,07,000 ভোটের ডিফারেন্স, এই যে ব্যবধান, এটা কিন্তু বাংলার মধ্যে রেকর্ড ছিল 2016-তে। সেই রকম একটা সিট, সেরকম একটা বিধানসভা কেন্দ্র কিন্তু এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, যার জন্য তৃণমূল কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ, এখানে অনেকটা অ্যাডভান্টেজ। পাশাপাশি যদি আমরা 2019 সালে দেখি, 2019 সালে বিজেপি এখান থেকে প্রায় 98,000 ভোটে হেরেছিল। এরপরে দেখো 2021 সালে বিধানসভা নির্বাচন, 7টি কেন্দ্রে কিন্তু তৃণমূল জয় পেয়েছে এবং জয়ের ব্যবধানটা অনেকটা। এটা কতটা কবি শঙ্কর ঘোষ মেকআপ দিতে পারবে? একেবারে আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই, যে তুমি যেমনটা বললে যে গত বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূল বিপুল সংখ্যক আসনে কিন্তু জিতেছিল এবং সেখানে কিন্তু অনেকটাই আসনে কিন্তু হেরেছে বিজেপি। সেক্ষেত্রে তখন কিন্তু কবির শঙ্করকে বিধানসভাতে প্রার্থী করার জন্য সেখানে কবির শঙ্কর কিন্তু জিততে পারেনি। সেই ক্ষেত্রে বিজেপি লোকসভা নির্বাচনে আবার কবির শঙ্করকে প্রার্থী নির্বাচিত করেছে। সেক্ষেত্রে কিসের ভিত্তি করে বিজেপি প্রার্থী চয়ন করেছে? আমার মনে হয় যে ওই যে ব্যক্তিগত আক্রমণে কাউন্টার করার জন্যই কবির শঙ্কর ঘোষকে এখানে বিজেপি দাঁড় করেছে। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেরকম কথাবার্তা বলেন আমরা অনেকবার শুনেছি, বিশেষ করে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত আক্রমণ যেটা করেছিলেন, তার কাউন্টার করার জন্যই একে দাঁড় করেছে। কারণ কল্যাণবাবু মানে যদি ব্যক্তিগত আক্রমণের স্তরে যান, নিজের প্রাক্তন জামাইকে আক্রমণ করতে হবে, তার ফলে স্বাভাবিকভাবেই বিষয়গুলো ব্যক্তিগত স্তরে খুব কুরুচিকর জায়গায় পৌঁছে যাবে। এই কারণেই বিজেপি হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত আক্রমণ থামানোর জন্যই কবির শঙ্কর ঘোষকে প্রার্থী করেছে। কারণ তার রাজনৈতিক রেকর্ডও খুব ভালো নয়। 2021-এ শ্রীরামপুর থেকে হেরেছিলেন, শুধু হেরেছিলেন না, ব্যাপক মার্জিনে হেরেছিলেন। সুতরাং তার মতন মুখকে প্রার্থী করার কারণটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ বন্ধ করা, এটাই প্রধান কারণ মনে হচ্ছে। আরও একটা বিষয় দেখো, যেমনটা বললাম, যে তোমাকে প্রথমেই বললাম যে সিপিআইএমের তরফ থেকেও একজন তরুণ মুখ দীপশিতা ধর, তাকে সিপিআইএমের তরফ থেকে শ্রীরামপুরে প্রার্থী করা হয়েছে। সেক্ষেত্রে সিপিআইএম কি কোথাও গিয়ে দীপশিতার হাত ধরে শ্রীরামপুরে জায়গা করতে চাইছে? দেখো, সিপিএম চেষ্টা তো করবেই। যে কোনো রাজনৈতিক দলের রাজনীতিতে প্রভাব বিস্তার করার অধিকার রয়েছে, গণতান্ত্রিক দেশ, সুতরাং সিপিএমও চেষ্টা করবে। কিন্তু আমরা যদি অতীতটা দেখি, এই শ্রীরামপুর কিন্তু সিপিএমের গড় ছিল একটা সময়। বাংলায় 34 বছর শাসন তো করেছে, পাশাপাশি শ্রীরামপুর কিন্তু 2009-এর আগে সিপিএমের গড় ছিল। কিন্তু বলে রাখা ভালো যে দীপশিতা ধর কিন্তু রাজনৈতিক কেরিয়ারে সেরকম একটা জায়গা করে উঠতে পারেনি। ওটাই বলছি যে তো সিপিএম এরকম একটা 34 বছর শাসন করার পর যখন সিপিএমের শক্তি, রাজনৈতিক ক্ষমতা অনেকটাই কমেছে, কারণ যারা নেতা ছিলেন বেশিরভাগই বয়স্ক হয়ে গেছেন, তারা সরে দাঁড়িয়েছেন এবং তরুণ মুখ নিয়ে সিপিএম ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। শুধু তরুণ মুখ নয়, একটা জিনিস বলবো যে সিপিএমও খুব ভালো করে জানে যে বাংলায় 42টি আসনের মধ্যে সেকেন্ড পজিশনে পৌঁছানোর মতো শক্তি এই মুহূর্তে তাদের নেই। সুতরাং সেই দিক দিয়ে সেই কারণেই দেখো প্রার্থী নির্বাচনে অনেকটা কিন্তু কংগ্রেস, অনেকটা আইএসএফের দিকে কিন্তু তাকিয়েছিল। সিপিএম অপেক্ষা করছে যে কংগ্রেস কোথায় কোথায় প্রার্থী দেবে বা কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করবে কিনা। এইখানে সিপিএম কিন্তু একটা মানে অপেক্ষা করছে যে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস জোটটা যাতে না হয়, কংগ্রেস সিপিএম জোট হলে ভোটের পার্সেন্টেজটা যেমন বাড়ানো যায়, এই চেষ্টাতেই কিন্তু সিপিএম বারবার জোটের জন্য অপেক্ষা করেছে। তুমি দেখো অধীরবাবুর সঙ্গে বহরমপুরে বৈঠক করেছেন মোহাম্মদ সেলিম, কিন্তু তারপরেও জোটের কোনো সমাধানে আসেনি, তার কারণ অধীরবাবুকে অপেক্ষা করতে হয়েছে দিল্লির নেতৃত্বের উপর। সুতরাং সিপিএমের এই যে অপেক্ষা যে জোট করতে হবে, কারণ তাদের একক শক্তিতে খুব বেশি ভোট পাওয়ার মতো ক্ষমতা নেই,
তো স্বাভাবিকভাবেই সিপিএম চেষ্টা করছে আইএসএফ কংগ্রেসকে নিয়ে ভোটের পার্সেন্টেজ যদি কিছুটা বাড়ানো যায়। আমার মনে হয় সিপিএমের বর্তমান যা শক্তি সেকেন্ড পজিশনে পৌঁছানোর মতো পরিস্থিতি বর্তমানে বাংলায় নেই। তুমি বলতে চাইছো লড়াইটা হবে তৃণমূল বিজেপির মধ্যে? একদম একদম একদম। তৃণমূল আগেরবারও ছিল, 2019-এ বিজেপির টিকিটে ছিলেন দেবজিৎ সরকার, আর তৃণমূলের তো 2009 থেকে কল্যাণবাবু। তো গতবার 98,000 ভোটে হেরেছিলেন, এবার দেখা যাক কতটা চমক দিতে পারেন। তবে সংগঠন যদি বলি তৃণমূলের অত্যন্ত মজবুত, কারণ প্রত্যেকটি বিধানসভা তৃণমূলের দখলে, পঞ্চায়েত বলো, পঞ্চায়েতে যথেষ্ট ভালো ফল করেছে, জেলা পরিষদ তৃণমূলের দখলে, পঞ্চায়েত সমিতি। সুতরাং এইসব দিক দিয়ে বিচার করলে তৃণমূল অনেকটা অ্যাডভান্টেজ এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। একেবারে। এবার আমরা সরাসরি একবার নজর রাখবো যে 2019-এ ঠিক কি ফলাফল উঠে এসেছিল সেদিকেই। 2019-এর প্রার্থী হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সে 6,37,707টি ভোট পেয়েছিল, এবং বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছিল দেবজিৎ সরকার, সেখানে 5,39,171টি ভোট পেয়েছিল। অন্যদিকে সিপিআইএমের প্রার্থী হয়েছিল মোহাম্মদ সেলিম, 1,52,281টি ভোট পেয়েছিল, এবং সিপিএমের পক্ষ থেকে প্রার্থী হয়েছিল তীর্থঙ্কর রায় এবং সেখানে তিনি ভোট পেয়েছিল। বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছিল দেবজিৎ রায়, তীর্থঙ্কর রায় সিপিএমের পক্ষ থেকে প্রার্থী হয়েছিল 1,52,281 ভোট পেয়েছিল, এবং দেবব্রত বিশ্বাস কংগ্রেস থেকে 32,551 ভোট পেয়েছিল। আবার একবার জানিয়ে রাখি, তৃণমূলের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় 6,37,000, আমি আবারও একবার নজর রাখবো। তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং 6,37,707টি ভোট পেয়েছিল। বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছিল দেবজিৎ সরকার, 5,39,171টি ভোট পেয়েছিল, এবং তীর্থঙ্কর রায় কংগ্রেসের পক্ষ থেকে সেখানে 1,52,281টি ভোট পেয়েছিল। অন্যদিকে কংগ্রেসের দেবব্রত বিশ্বাস 32,509টি ভোট পেয়েছিল। আমরা দেখলাম 2019 লোকসভার ফলাফল, এবং সত্যত দেখো তোমার কাছে যে বিষয়টা নিয়ে আসবো, যে এই যে লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিপক্ষে যে প্রার্থী বিজেপির পক্ষ থেকে করা হয়েছে কবির শঙ্কর বোস এবং অন্যদিকে দীপশিতা ধর, তোমাকে বলে রাখি যে দীপশিতা ধর তার যেহেতু রাজনৈতিকভাবে সে সেরকমভাবে সফলতা পায়নি, সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু 3বারের সাংসদ শ্রীরামপুরে, অর্থাৎ শ্রীরামপুর হচ্ছে শক্ত ঘাঁটি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দীপশিতা ধরের পক্ষে কল্যাণের বিপক্ষে লড়াইটা কতটা শক্ত হতে পারে? দীপশিতার শুধু দীপশিতা না, আমি সিপিএম নিয়ে বলবো, এরা প্রধানত এই মুহূর্তে চাইছে নিজেদের ভোট পার্সেন্টেজ বাড়ানোর জন্য। তুমি দেখো, শুধু শ্রীরামপুর নয়, অন্য লোকসভা কেন্দ্রগুলোতেও সিপিএম কিন্তু একেবারে তরুণ মুখ নিয়ে লড়াই করছে। যাদবপুরে সিপিএম থেকে দাঁড়িয়েছেন সৃজন, পাশাপাশি তোমার বেশ প্রত্যেকটি রাজনৈতিক কেন্দ্রেই বলা চলে, শুধু অভিজ্ঞদের মধ্যে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী প্রার্থী হয়েছেন, বাদবাকি তরুণ মুখ দিয়ে সিপিএম কিন্তু লড়াই করার চেষ্টা করছে। বারবার যে একটা প্রসঙ্গ উঠে আসে প্রবীণ নবীন, সেই প্রসঙ্গ থেকেই এই নবীন মুখেদের আবির্ভাব করানো হয়েছে লোকসভা নির্বাচনে। সিপিএমে প্রবীণ যারা ছিলেন, যেমন সূর্যকান্ত মিশ্র ছিলেন, মোহাম্মদ সেলিম ছিলেন, বিমান বসু ছিলেন, এমনকি ব্রিগেডের সবার সময় কিন্তু বিমান বসু মীনাক্ষী মুখোপাধ্যায়কে ক্যাপ্টেন বলে দিয়েছিলেন।
তো স্বাভাবিকভাবেই তাদের যে প্রবীণ নেতৃত্বরা তারা কিন্তু নবীনের উপর ভরসা করে কিন্তু নিজেদের সংগঠন বলো ভোট পার্সেন্টেজ বাড়ানোর চেষ্টা করছে। তুমি দেখো প্রত্যেকটা আন্দোলনে আনিস খান বলো, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড, এই প্রত্যেকটি আন্দোলনের মুখ কিন্তু এই নবীন প্রজন্মের নেতারা। এমনকি বিভিন্ন তর্ক বিতর্ক সেখানে কিন্তু আমরা নবীন প্রজন্মের নেতৃত্বতেই দেখি, যেটা সিপিএম কিন্তু উত্থান করেছে, যেটা অন্য রাজনৈতিক দল কিন্তু অনেক দেরি। যেমন ধরো সায়ন বন্দ্যোপাধ্যায় তমলুক থেকে দাঁড়িয়েছেন, অত্যন্ত পরিচিত মুখ, কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। সুতরাং এই যে তরুণ প্রজন্মকে তুলে আনা, এটা সিপিএমের কিন্তু আমি বলবো দীর্ঘকালীন একটা পরিকল্পনা বলা যায়, যে এবার না হয় পরের বার, এরকম একটা পরিকল্পনা নিয়েই কিন্তু সিপিএম এই তরুণ প্রজন্মের নেতাদের প্রার্থী করেছে, যেটা কিন্তু রাজনীতি একদিকে বলা চলে ভালো, কারণ তরুণ প্রজন্মে উঠে আসা যত দিন যাবে অভিজ্ঞতা বাড়বে, তো তারা আরও পরিণত হবে। তো স্বাভাবিকভাবে সিপিএম এই চেষ্টাটাই করছে তরুণ প্রজন্মের নেতাদের প্রার্থী করে। একেবারে দেখো আরও একটা বিষয়, যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যে বিধানসভা আসনগুলি রয়েছে সেখানে কিন্তু সিপিএম অনেকটাই পিছিয়ে, একেবারেই কিন্তু পেছনের সারিতে রয়েছে বললেই বলা চলে। একদমই তাই। সিপিএম 2021 সালে আমরা যদি দেখি, জগৎবল্লভপুরে তৃণমূল পেয়েছিল 1,16,562 ভোট, সেখানে বিজেপি পায় 87,366, সিপিএম পেয়েছিল 25,362। কোথায় পড়ে গেছে দেখেছো, 3 নম্বরে তো নেমেছে। এমনকি দ্বিতীয় পজিশনে থাকা বিজেপির থেকে প্রায় 3 ভাগেরও বেশি, তার থেকেও কম। ডোমজুট যেটা বলছিলাম আমি, যে ডোমজুট থেকে তৃণমূল পেয়েছিল 1,30,499, সেখানে বিজেপি পায় 87,879 ভোট। এখানে কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির টিকিটে ছিলেন। সিপিএম পায় মাত্র 22,000 ভোট। তো অন্যদিকে উত্তরপাড়াতে তৃণমূল পেয়েছিল 93,878 ভোট, বিজেপি পায় 57,889। এখানে কিন্তু সিপিএম যথেষ্ট ভালো ফল করেছিল, এখানে 42,000 ভোট পেয়েছিল সিপিএম এই উত্তরপাড়ার কেন্দ্রে। চাপদানিতে তৃণমূল পায় 1,972 ভোট, বিজেপি পায় 70,894। কংগ্রেসের এখানে জোট বেঁধে লড়াই করেছিল, কংগ্রেস 23,272 ভোট পেয়েছিল। চণ্ডীতলায় দেখো, চণ্ডীতলায় অনেকটা বেশি, 1,03,118 ভোট, সেখানে বিজেপি মাত্র 61,000। লাস্ট বলবো জাঙ্গিপাড়ায় তৃণমূল পায় 1,01,885, বিজেপি 83,959। সুতরাং ভোটের পার্সেন্টেজ দেখো, এখানে বিজেপি কিন্তু অনেকটা পিছিয়ে 2021 সালে, সেখানে সিপিএমের তো টক্কর দেওয়ার মতো তো জায়গা নেই। শুধু আমি বলবো সিপিএম চেষ্টা করে ভোট পার্সেন্টেজটা বাড়ানো, কোনো রকমে যদি বিজেপির থেকে দ্বিতীয় স্থানে আর তৃতীয় স্থানে ডিফারেন্সটা কমিয়ে আনতে পারে, এটাই মূলত সিপিএমের প্রথম টার্গেটগুলো মনে করা হচ্ছে। কারণ দেখো সিপিএমের বাংলায় সেই রকম তো আর যারা ছিলেন নেতা, বুদ্ধবাবু অসুস্থ, প্রাক্তন মুখ্যমন্ত্রী, অন্যদিকে তোমার সূর্যকান্ত মিশ্র তিনিও এখন শারীরিকভাবে অনেকটা দুর্বল আছেন, বিমান বসু তিনিও বয়স হয়েছে, সুজন চক্রবর্তী জনপ্রতিনিধি হিসেবে সেইভাবে কিন্তু জনপ্রিয়তা পাননি। সুতরাং এইখানে সিপিএম কিন্তু একটা নেতৃত্বের অভাব বোধ করবে, তাদেরকে এই তরুণ প্রজন্মের নেতাদের উপরেই ভরসা করতে হচ্ছে। সেখানে বিজেপির বলবো কবির শঙ্কর ঘোষ প্রথমত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত কাউন্টার করার জন্যই তাকে নিয়ে আসা হয়েছে। আর একটা আমি এই বিষয়ে প্রশ্ন করতে চাই তোমার কাছে, দেখো কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেহেতু শ্রীরামপুরে 3 বারের সাংসদ, সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু শ্রীরামপুর লোকসভাটাকে কিন্তু হাতের তালুর মতো কিন্তু চেনে, সেক্ষেত্রে এটাকে তার ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা বলে মনে করছো? হ্যাঁ, অবশ্যই 3 বারের সাংসদ, নিজের এলাকা 3 বার সাংসদ থাকাকালীন বলবো 15 বছরে এক কথায় বলা যায় প্রত্যেকটা গ্রামেই তিনি ঘুরেছেন, তো সেটা তার ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অ্যাডভান্টেজ। পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলবো, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তৃণমূল কংগ্রেস তৈরি হয় 1998 সালে, সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসের যে আইনি বিষয়গুলো সেগুলো কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই দেখতেন। সুতরাং তারপর থেকেই দেখো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। আসানসোল থেকে 2001 সালে প্রথমবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধায়ক হয়েছিলেন, এরপর 2006 সালে হেরে যান। তারপরে 2009 থেকে একটানা
শ্রীরামপুরের সাংসদ। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কতটা বিশ্বাসযোগ্য হলে পরপর 3বার কাউকে টিকিট দেন, এটাও তো একটা ভাবার বিষয় একেবারে। তো সেদিক দিয়ে বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারপর পরিচিত এলাকা, 15 বছর ধরে সাংসদ রয়েছেন, পাশাপাশি এই দলের মানে প্রথম সারির নেতাদের মধ্যে একজন কল্যাণ ব্যানার্জি। তো এদিক দিয়ে কল্যাণ ব্যানার্জি অনেকটা এগিয়ে বাকিদের তুলনায়। কবির শঙ্কর বোস, তিনি রাজনীতিতে একান্তই, তিনিও নতুন। বিজেপি বড় দল, বড় বড় নেতারা আসবেন। কারণ আরেকটা জিনিস বলে, শ্রীরামপুর কেন্দ্রে কিন্তু বাপ্পি লাহিড়ী, প্রাক্তন সিঙ্গার, তিনি কিন্তু 2014 সালে প্রার্থী হয়েছিলেন, তাকেও কিন্তু কল্যাণ ব্যানার্জি হারিয়েছিলেন। 2019-এ দেবজিৎ সরকারকে হারিয়েছেন, এবার তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস। তো কল্যাণ ব্যানার্জি কিন্তু নিজে আছেন, বাকি বিরোধী কিন্তু পরিবর্তন হচ্ছে, সেটাও কিন্তু ওনার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ। একেবারে। দেখো, আমি আর একটা বিষয় বলতে চাইবো যে 2019-এ যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, সেই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু খুবই তীব্র হয়েছিল এবং সেটা কিন্তু দেখেছিল শ্রীরামপুর। সেক্ষেত্রে 2024-এ এই লড়াইটা ঠিক কিরকম হবে? দ্বিমুখী হবে নাকি ত্রিমুখী হবে? লড়াইটা কতটা জোরদার হতে পারে? লড়াই হাড্ডাহাড্ডি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ দেখো, তৃণমূল গত 13 বছর ধরে রাজ্যে ক্ষমতায়, সুতরাং অনেক ইস্যু আছে, তৃণমূলের বিরুদ্ধে অনেক ইস্যু আছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি বলো, বা এই যে রেশন দুর্নীতি, পাশাপাশি যে সন্দেশখালী বিষয়টি, এগুলো উঠে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এগুলো উঠে আসবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে, অন্যদিকে বিজেপির হয়ে প্রচারে কবির শঙ্কর বোস নতুন প্রার্থী, রাজ্যের নেতৃত্ব থাকবেনই, পাশাপাশি কেন্দ্রতে হয়তো অমিত শাহ, জেপি নাড্ডারা আসবেন, তো তারা প্রচার করবেন। তো সেখানে বিজেপির কাছে নেতৃত্বের অভাব নেই, তারা প্রচার করেন, কতটা ঝড় তুলতে পারবেন সেটা একটা বিষয়। কারণ বিজেপি কিন্তু প্রার্থী ঘোষণা অনেকটা দেরিতেই করেছে, আর অল্প সময়ে বিজেপি কতটা প্রচারে ঝড় তুলতে পারবে সেটা একটা বিষয়। কারণ কল্যাণ ব্যানার্জি নেতৃত্বে যে পুরোপুরি সমর্থন পাবেন, সংগঠনের সমর্থন পাবেন, এ বিষয়ে সন্দেহ নেই, কারণ তিনি 15 বছরের সংসদ। তো স্বাভাবিকভাবেই হুগলি জেলায় বা তার শ্রীরামপুর কেন্দ্রে যেগুলো রয়েছে, তোমার পৌরসভা বলো, পঞ্চায়েত বলো, বা বিধায়করা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু কল্যাণ ব্যানার্জি ঘনিষ্ঠ। আমরা যে ডোমজুর, যেটার কথা বলছিলাম, যে ডোমজুর থেকে 2016-তে রাজীব বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জিতেছিলেন, এই ডোমজুর কেন্দ্রে কিন্তু বর্তমান বিধায়ক কল্যাণ ঘোষ, যিনি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। এই কল্যাণ ঘোষ কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, এবং রাজীব বন্দ্যোপাধ্যায় যেখানে রেকর্ড ভোটে জিতেছিলেন, সেখানে প্রায় 50,000 ভোটে হারিয়েছেন। সুতরাং এরকম একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যারা রয়েছেন, তারা নিজেদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, সুতরাং তিনি কিন্তু সমস্ত স্তরে সমর্থন পাবে। পাশাপাশি নেত্রীর ঘনিষ্ঠ হওয়াতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু অসুবিধা হওয়ার কথা না। আমার মনে হয় ব্যবধান কবির শঙ্কর বোস কতটা কমাতে পারবেন, বা যেহেতু লোকসভা নির্বাচন, বিজেপির ভোট কতটা বাড়বে সেটা তো ভোট বক্সে বোঝা যাবে, কিন্তু কল্যাণ ব্যানার্জি কিন্তু বাকিদের থেকে অনেকটা এগিয়ে। একেবারে। তার মানে তোমার কথা অনুযায়ী এই যে তিনজনকে প্রার্থী করা হয়, তিনজন প্রার্থী কিন্তু তিনজন প্রার্থীর মধ্যে সব থেকে কিন্তু স্ট্রং প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং তার বিপক্ষে কবির শঙ্কর বোস বা দীপশিত ধর। সেক্ষেত্রে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, এটা বলাই বাহুল্য। একদম, লড়াই হাড্ডাহাড্ডি হবে, লড়াই দ্বিমুখী হবে। সিপিএম চেষ্টা করবে তাদের ভোট পার্সেন্টেজ বাড়ানোর জন্য, কারণ সিপিএমের যেহেতু 0 হয়ে গেছে, তাদের হারানোর কিছু নেই, যেটুকু আছে পাওয়ার। তারা চেষ্টা করে ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিজেদের সংগঠনকে কিছুটা মজবুত করা, মানে পরবর্তী নিজেদের ক্ষেত্রে কতটা তৈরি করতে পারবে। আমার মনে হয় সিপিএম এই চেষ্টাতেই ভোটের লড়াইটা করবে। একেবারে। অনেক ধন্যবাদ সত্যজিৎ দা আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের এই আলোচনায় থাকার জন্য। আমরা যে আলোচনা করছিলাম এই কবির শঙ্কর, দীপশিতা ধর বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রথমেই বলে রাখি এই কবির শঙ্কর আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা কিন্তু প্রাক্তন শ্বশুর জামাতা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন যেমন আইনজীবী, সেক্ষেত্রে কবির শঙ্কর বসু কিন্তু তিনি একজন পেশায় আইনজীবী এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন তিনি। আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টে তার বিশেষ সুনামও রয়েছে। ভিখারি পাসওয়ান মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করে জনপ্রিয় হয়ে ওঠেন এই কল্যাণ, এবং তার বিরুদ্ধে এবার বিজেপি প্রাক্তন
জামাই তথা আইনজীবীকে প্রার্থী করেছে। তবে বিজেপির এই প্রার্থী 2019 সালের লোকসভা নির্বাচন থেকে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রচার চালিয়েছিলেন। অন্যদিকে সিপিএম এবার এখানে প্রার্থী করেছে নতুন প্রজন্মের রাজনীতিবিদ দীপশিতা ধরকে। এবার দেখার যে লড়াইয়ের ফল কেমন হয়, এবং সেটা সম্পূর্ণ কিন্তু ভোট বাক্সের ওপরেই কিন্তু নির্ভর করছে, এবং সেটা ভোটের ফলাফলের ওপরেই বোঝা যাবে যে কতটা জোরদার এবং কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আজকের মতো আমাদের জেলার খবর এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলায়।